সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় ঘটনা যদি আমাদের বলতে হয় অবশ্যই আরজি করার কথা বলতে হবে, যার রেশ এখনো চতুর্দিকে রয়ে গেছে। তার কারণ জাস্টিস। জাস্টিস 18ই জানুয়ারি বিচার হবে, রায় ঘোষণা হবে, বিচার প্রক্রিয়া শেষ, রায় ঘোষণা হবে। রায় কি হবে? জনতার রায় যদি বলতে হয় তাহলে আমরা যত মানুষের সঙ্গে কথা বলেছি সবাই সর্বোচ্চ শাস্তির কথা বলছেন, কিন্তু এই রায় ঘোষণার মাঝে আমাদের মনে হয়েছে কিছু কথা অত্যন্ত জরুরি যেগুলো আলোচনা করা প্রয়োজন। তার কারণ আলোচনা হয়েছে অনেক কিছু নিয়ে, ট্রেনে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় কি হয়েছিল, কি হতে পারত, কি হয়নি, আদৌ কি কি নিয়ে কথা হয়েছে, তদন্ত কিভাবে হয়েছে। আসুন না চট করে একটু আমরাও আলোচনা সেরে ফেলি। আমার সঙ্গে সপ্তর্ষি সোম রয়েছেন। সপ্তর্ষি, প্রথমত যদি বলতে হয় যে সাম্প্রতিককালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা নাড়া দেওয়ার মতো ঘটনা আরজি করের ঘটনা, যার একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট রয়েছে। এই পলিটিক্যাল ইম্প্যাক্ট বা রাজনৈতিক যে বাতাবরণ তৈরি হয়ে গেছে সেই জায়গাটা যদি আমি ধরতে চাই, তার কারণ খুব স্বাভাবিকভাবেই এরকম ঘটনা যখন ঘটে তখন তারপরে তার একটা বড় ছাপ থেকে থাকে রাজ্য রাজনীতিতে বা দেশের রাজনীতিতে। দেখো অতনু, প্রথমে যে কথাটা বলতে হবে, আমাদের রাজ্যে যে কোনো ঘটনা যখন ঘটে তখন সেই ঘটনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা সাবজেক্ট তৈরি হয়। আমরা দেখেছি এখানে সিঙ্গুর, নন্দীগ্রাম বা লালগড় বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলোকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে তোলপাড় হয়েছে। অর্থাৎ সেই জায়গাগুলো এমন অবস্থান তৈরি করেছে যে রাজনীতিতে সাধারণ মানুষের মানসিকতার বদল ঘটেছে। এখানেও দেখেছি আমরা আরজি করে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ পথে নেমেছেন এবং বহু মানুষ নির্বিচারে বলা যায় বা যে কোনো মানুষের একটাই দাবি ছিল, এই ঘটনা মেনে নেওয়া যায় না। এবার আসতে হবে রাজনীতিতে কী প্রভাব পড়লো। রাজনীতিতে প্রভাব পড়েছিল, অবশ্যই প্রভাব পড়েছিল। সেই প্রভাবটা দুটো দিক থেকে বিচার করতে হবে, এক শাসক দল, দুই বিরোধীরা। এখানে বিরোধীদের অবস্থান যেটা খোলাখুলি যদি বলতে হয় তাহলে এই আন্দোলনগুলো যতটা স্বতঃস্ফূর্ত হয়েছিল তার সঙ্গে কিছুটা অর্গানাইজডও করা হয়েছিল। অর্থাৎ বিভিন্নভাবে বোঝানো হয়েছিল সাধারণ মানুষকে যে এই আন্দোলনটা করা প্রয়োজন। যে যাকে বলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা। দেখো, ফায়দা কথাটা আমি বলবো না, যে কোনো আন্দোলন এভাবেই তৈরি হয়। বলা যেতে পারে যে যা ঘটনা ঘটেছে এটা তো নিন্দনীয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি আন্দোলনটা না হয় সেটা খুব খারাপ হতো। আজকে যেটুকু যা ঘটনা ঘটেছে এই আন্দোলন তার সাফল্য কিছুটা হলেও তো পেয়েছে, এবং সেই জায়গায় খুব গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নগুলো যে উঠে যে কিভাবে হলো, কেন হলো। এই রাজনীতির প্রসঙ্গে তো আসবোই, রাজনীতির প্রসঙ্গে আসতেই হবে, আরও বিশদে হয়তো আসতে হবে পরবর্তীতে। তবে তার আগে এই যে সপ্তর্ষি আপনি বলছিলেন যে কি হয়েছে সেটা জানা জরুরি, রাইট? আম আদমি প্রথমে এটা বুঝতে চেয়েছিল একজন না অনেকে মিলে এই ঘটনা ঘটিয়েছে। দেখো, এই সঞ্জয় রায়ের যদি কথা বলতে হয় তাহলে প্রথম যে পয়েন্টটা বলতে হবে যে একা করেছে কিনা, একা করতে পারে কিনা, একাধিক লোক ছিল কিনা। ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই যে চার্জশিট দিয়েছে তার একটা অংশ আমি যদি এখান থেকে পড়ি, সেখানে দেখা যাবে সঞ্জয় রায়ের প্রথমে যে কোনো অপরাধে না, যে যাকে অপরাধী বলা হচ্ছে, অভিযুক্ত বলা হচ্ছে, তার ক্যারেক্টারটা প্রথমে জানতে হবে। এই ক্যারেক্টারের ক্ষেত্রে সঞ্জয় রায়ের একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কবিতা বলে একজনকেও বিয়ে করলো, 2 মাসের মধ্যে সেই কবিতা চলে গেল, এবং তারপরে সঞ্জয় আবার বিয়ে করলো একজন সুমিতা মুখার্জি, একজন বিধবা, তাকে উনি বিয়ে করলেন। এবং তারপর আবার যেটা হলো যে কিছুদিন পরে সেও চলে গেল। এরপরে সঞ্জয় আবার শান্তি রায় বলে একজনকে বিয়ে করলো, যার ক্যান্সারে মৃত্যু হলো। এই দিয়ে যদি ক্যারেক্টার শুরু করা যায় তাহলে ফিরে আসতে হবে ঘটনার দিন। ঘটনার দিন সিবিআই চার্জশিটে যেটা উল্লেখ করা হয়েছে যে সঞ্জয় কী করেছে। সঞ্জয় সকালে একবার আরজি করে গিয়েছে, তারপর সঞ্জয় রায় মদ খেতে গিয়েছে, মদ খেয়েছে তার এক বন্ধুকে নিয়ে, এবং তার সঙ্গে তার পাশাপাশিও যেটা করেছে সঞ্জয় মদ খাওয়ার পরে সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে। সময় কাটানোর পর ওর বন্ধুবান্ধবরা চলে গিয়েছে। আবার রাত্রেবেলায় ও গিয়েছে হচ্ছে একটা রেড লাইট এরিয়ায়। সেই রেড লাইট এরিয়ায় গিয়ে সেখানে গিয়ে আবার মদ খেয়েছে। মদ খেয়ে তারপর গভীর রাতেও ফেরত এসছে আরজি করে। অথচ একটা মানুষের, একজন অভিযুক্তের, অপরাধীর যে মনস্তত্ত্ব সেটা যদি বিচার করি, ওর মধ্যে এমন কিছু টেন্ডেন্সি আছে, মারধর করা, নৃশংসতা, এই টেন্ডেন্সি ওর মধ্যে ছিল। ওর জন্য ওর যার সঙ্গে বিয়ে হচ্ছে কিছুদিনের পরেই সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, এবং তারপর প্রতিদিন সমস্ত সময় নেশা করে থাকার একটা প্রবণতা। অদ্ভুত জিনিস একটা, আমরা পোস্টমর্টেম রিপোর্টে অনেক কিছু পেয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট বাদ দিয়ে আরেকটা উল্টো দিকে রিপোর্ট হয়, সেই রিপোর্টটা কেউ নজরই করে না যে অভিযুক্ত, সেই অভিযুক্তের শরীরে কী কী আঘাতের চিহ্ন আছে। একটি মেয়েকে যখন নির্যাতন করা হচ্ছে সেই মেয়েটির সে তো বাধা দেবে,
এই বাধা দিলে পরে ডিফেন্ডিং উন্স বলা হয়। এই ডিফেন্ডিং উন্সটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ বাধা দিতে গিয়ে সঞ্জয়ের শরীরে কী হয়েছিল, সঞ্জয়ের শরীরে যে আঘাতের চিহ্ন, 10টা আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল এবং তা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে পরীক্ষা হয়েছিল। সেখানে প্রমাণিত হয়েছে যে ওই নমুনা যেটা সঞ্জয়ের শরীরে আঘাতটা লেগেছিল সেটা ওই যে নির্যাতিতা তার বাধা দেওয়ার ক্ষেত্রেই এই উন্সটা তৈরি হয়েছিল এবং সেটা লুকাতে পারেনি। এছাড়া আরও অনেক প্রমাণ আছে যেখানে সঞ্জয়কে বলা যেতে পারে যে সঞ্জয় এটা করেছে নিশ্চিত হয়েছে, গোয়েন্দারা বা সিবিআই নিশ্চিত হয়েছে। কলকাতা পুলিশের কথা বাদ দাও, কলকাতা পুলিশ তো একটা পরিস্থিতির সাপেক্ষে, তদন্ত সাপেক্ষে সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল, কিন্তু নিশ্চিত 48 ঘন্টার মধ্যে কিন্তু নিশ্চিত হওয়া গেল। তার জন্য কতগুলো ইনভেস্টিগেশন করা প্রয়োজন। ইনভেস্টিগেশনের প্রথম পার্ট সঞ্জয়ের মুভমেন্টটা পাওয়া গিয়েছে, সঞ্জয়কে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। এটা ট্রাফিকের বিভিন্ন রকম সিসি ক্যামেরা ফুটেজ, সঞ্জয় যে ওই বিল্ডিংয়ে ঢুকেছিল সেই অবস্থায় তার সিসি ক্যামেরা ফুটেজ কালেকশন করা হয়েছে, দেখা গিয়েছে হ্যাঁ সঞ্জয় ওই বিল্ডিংয়ে ওই রাত্রেবেলায় ঢুকেছিল। এরপরে যেগুলো আরও তথ্য প্রমাণ লাগে সেটা হচ্ছে যে টেকনোলজিক্যাল, যেগুলো ফরেন্সিক সায়েন্স তৈরি করে যে তথ্য প্রমাণ, তাতে দেখা যাচ্ছে সোয়াব পাওয়া গিয়েছে। ইভেন ওই নির্যাতিতার শরীরের বিভিন্ন অংশ বা গোপনাঙ্গর জায়গা থেকে যে সমস্ত সোয়াব নেওয়া হয়েছিল, একটা চুল পাওয়া গিয়েছিল, সমস্ত চার্জশিটে রয়েছে, সেই চুলটা পাওয়া গেছে, সেটাও পর্যন্ত সঞ্জয়ের পেলভিক হেয়ার। না সপ্তর্ষি, এখানে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। যখন এই ঘটনা ঘটেছে, ঘটনার ইম্প্যাক্ট এতটাই ছিল, জনমানসে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল এরকম নৃশংস একটা ঘটনা এ তো একজন করতে পারে না, তাহলে নিশ্চয়ই অনেকেই ছিল। এই অনেকেই ছিল গোয়েবেলেন্সের তথ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় যখন এই রিমারটা তৈরি হয়ে গেল যে অনেকেই ছিল, তখনও কোনো কিছু প্রমাণ হয়নি, চার্জশিটের কোনো প্রশ্নই উঠছে না। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে একজন তদন্তকারীর কাছে সবচেয়ে বড় কাজ হচ্ছে সাদা কাগজ নিয়ে বসে দেখে নেওয়া যে ঠিক কি হয়েছিল, কজন ছিল, আদৌ একজনই ছিল কিনা, সেই কাজটা কীভাবে। দেখো অতনু, এটা খুব একটা অদ্ভুত ব্যাপার। আমরা দেখেছি বিভিন্ন সময়, ধরো দীর্ঘ বিভিন্ন সময় যখন আমরা ক্রাইমের বিভিন্ন ঘটনাগুলো থেকে বিভিন্ন তৈরি হয়, রিউমার তৈরি হয়, অর্থাৎ বিভিন্ন সময় মানুষের মধ্যে যে অবস্থান তৈরি হয়, মানুষ বিভিন্ন রকম ছড়িয়ে যায় বাজারে। যেমন এই মেয়েটির ক্ষেত্রে, এই আরজিকরের ক্ষেত্রেই হয়েছিল যে এই মেয়েটির নাকি শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গিয়েছে, হাঁটু ভেঙে গিয়েছে, কোমর ভেঙে গিয়েছে, পা ভেঙে গিয়েছে, বিভিন্ন হাত মুচড়ে দেওয়া হয়েছে, চোখ নষ্ট করা হয়েছে, চোখ থেকে ব্লিডিং হয়েছে। এই সমস্তটার একটা বড় অংশ ফরেন্সিক রিপোর্টে এবং পোস্টমর্টম রিপোর্টে দেখা গিয়েছে এগুলো সবকটা সত্যি নয়। এবং ওর যে মৃত্যু হয়েছে ডিউ টু স্মদারিং, যে ম্যানুয়াল স্ট্রাঙ্গুলেশন, এই স্মদারিং আর স্ট্রাঙ্গুলেশন কি, সেটা হচ্ছে গলা চেপে ধরা, মুখ চেপে ধরা একসঙ্গে। এবার তুমি বলতে পারো বা বিভিন্ন যারা ছড়িয়ে গিয়েছিল যে ওকে আঘাত করা হয়েছে, মারা হয়েছে, একজনের পক্ষে এটা সম্ভব কিনা। আঘাতের কোনো চিহ্ন আর কিছু পাওয়া যায়নি, বাকি যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে যৌন নির্যাতনের যে চিহ্নগুলো পাওয়া যায়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একজনের পক্ষে করা সম্ভব কিনা তোমার যে প্রশ্ন, সেই প্রশ্নে সাধারণ মানুষের কাছে জানার উত্তর। এই সঞ্জয়ের ব্যাকগ্রাউন্ড কি, সঞ্জয় কিন্তু ছিল হচ্ছে একটা যথেষ্ট উচ্চ লেভেলের, মানে আমি বলছি স্টেট লেভেলের বক্সার। তার শারীরিক দক্ষতা, সক্ষমতা অন্য আর 5টা সাধারণ মানুষের থেকে আলাদা। যদি আমরা দেখি কোনো জায়গায় যে এমন পরিস্থিতি তৈরি হয়, আমরা অনেক সময় দেখেছি যে একজন পুরুষের শারীরিক দক্ষতা, একজন নারীর শারীরিক দক্ষতা, এটা নির্ভর করে তার জীবনযাত্রার মানের উপরে। শহরে মানুষ হওয়া, শহরে থাকা কোনো মহিলা, কোনো পুরুষ, তার যা শারীরিক দক্ষতা থাকবে, সে যদি ব্যায়াম না করে, সে যদি শারীরিক কাজকর্ম না করে, তার যা দক্ষতা হবে, একজন গ্রামে খেটে খাওয়া মানুষ বা শহরের খেটে খাওয়া মানুষের শারীরিক দক্ষতা আলাদা হবে। ফলে এটা খুব স্বাভাবিক ব্যাপার, এই প্রশ্ন উঠেছিল স্বাভাবিকভাবেই, যেহেতু এগুলো ছড়িয়ে পড়েছিল। কিন্তু আসলে দেখা গিয়েছে আঘাতের চিহ্ন দেখে এবং সমস্ত কিছু তথ্য প্রমাণ করে যে সঞ্জয়ের ওখানে উপস্থিতির প্রমাণ মিলেছে। এমন ক্লিনিক্যাল, এমন ফরেন্সিক এস্টাবলিশমেন্ট পাওয়া গিয়েছে যেখানে সঞ্জয়, অন্য কারো তো পাওয়া যায়নি। যদি ওখানে পাওয়া যেত অন্য কারো, ডিএনএ টেস্ট সঞ্জয়ের সঙ্গে মিলছে, সমস্ত কিছু সঞ্জয়ের সঙ্গে মিলছে, তাহলে যদি ফার্দার কি কিছু ডিএনএ পাওয়া যায়। এক্ষেত্রে একটা ঘটনা উল্লেখ করতে হয়, বহু যুগ আগে একটা সময় এরকম ডিএনএ স্যাম্পলিং নিয়ে কোশ্চেন উঠেছিল। সেই সময় থেকে এই নিয়ম হয়ে গিয়েছে, সবাই গ্লাভস পরে ডিএনএ কালেক্ট বা ওখান থেকে 40টা নমুনা সংগ্রহ করা হয়েছিল। এই প্রত্যেকটা নমুনা যাতে কন্টামিনেটেড না হয়, কন্টামিনেটেড হলে অন্যের ডিএনএ পাওয়া যেত, অথবা যদি ওখানে অন্য কোনো অভিযুক্ত বা অপরাধী থাকতো তাহলে তার ডিএনএ পাওয়া যেত। একজন রেপ করছে, পাশে দাঁড়িয়ে আরেকজন তাকিয়ে দেখবে না, এটা স্বাভাবিক নয়। ফলে অন্য কারোর উপস্থিতি টের পাওয়াই যেত, সেটা পাওয়া যায়নি। এবং ঘটনার পরম্পরা যা বিচার করা হয়েছে তাতে পরিষ্কার দেখা গিয়েছে সঞ্জয় ওখানে একা উপস্থিত ছিল, সঞ্জয় এই কাজটা করেছে। সঞ্জয় শারীরিক মানসিক অবস্থানের প্রমাণ দিয়ে, যেটা বললাম যে একাধিক সম্পর্ক, মদ্যপ অবস্থা এবং আরও তথ্য প্রমাণ, একটা ওর যেটা হিয়ারিং এইড পাওয়া গিয়েছে, যেটা ও ফোনের সঙ্গে ব্যবহার, ওর ফোনের সঙ্গেই ম্যাচ করেছে সেটা।
অর্থাৎ কানেক্টিং ব্লুটুথ কানেকশন করতে হয়তো সেই ব্লুটুথ কানেকশনটা দেখা গিয়েছে ওর ফোনের সঙ্গে ম্যাচ করছে, তাহলে সর্বোচ্চ প্রমাণ, এর থেকে আর বড় প্রমাণ নেই। আরেকটা জায়গা আরেকটা বিষয় তখনই উঠেছিল যে ধরেই নেওয়া যাক একজনই এই পুরো ঘটনা ঘটেছে, ধরেই নেওয়া যাক, মানে যখন এই তথ্যগুলো তৈরি হচ্ছিল তখন এইভাবেই তৈরি হচ্ছিল কোনো রকম কোনো তথ্য প্রমাণ ছাড়াই, ধরেই নেওয়া যাক একজন করেছে, কেন করেছে? তাহলে কি কোনো বিরাট কিছু হচ্ছিল একটা ভিতরে, যার একটা প্রতিফলন এই ঘটনা, যে ঘটনা হয়তো মেয়েটি জেনে ফেলেছিল, তার জন্য তাকে আজকে এইভাবে মরতে হলো, এই সব রিউমার। অতনু পোস্টমর্টেম কথাটার একটা অর্থ আছে জানো তো, যে কোনো ঘটনা যখন ঘটে তখন আমরা খুব স্বাভাবিকভাবেই সেই ঘটনার পরবর্তী ক্ষেত্রে আমরা বিভিন্ন কিছু ভাবা শুরু করি, বিভিন্ন রকম ভাবনা আসে। ঘটনা ঘটে যাওয়ার পরে ধরো তোমাকে একটা যদি ছোট্ট উদাহরণ দিই, আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তায় যদি প্রচুর জ্যাম পাই এবং আমার যদি দ্বিতীয় রাস্তা পরিচিত থাকে তখন মনে হয় যে ওই রাস্তা দিয়ে গেলে যে বোধহয় ভালো হতো। আসলে এটা সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট, মনে হয় এর পিছনে অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে। যদি তদন্ত হতো, সিবিআই তো তদন্ত করেছে, যদি পাওয়া যেত, দেখো আমি এখনও বলছি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ, এই যে টালা থানার তৎকালীন ওসি এবং যে আরজিকর তৎকালীন সুপার, তাদেরকে যে অ্যারেস্ট করা হয়েছে, তাদের বিরুদ্ধে এই অভিযোগ হয়েছে, তারা জামিনে মুক্ত এই মামলায়। কিন্তু যদি কোনোদিন প্রমাণ হয় যে তারা এর পিছনে ষড়যন্ত্র করেছে তাহলে আলাদা কথা, কিন্তু ষড়যন্ত্রের কোনো তথ্য আসেনি। বলা হয়েছে যে তথ্য প্রমাণ লোপাট বা চেপে দেওয়ার চেষ্টা, দুটো আলাদা আলাদা। আরেকটা কথা মাথায় রাখো, তুমি আমি সাধারণ মানুষ পাঁচজন যা বলি সেটা আলাদা বিষয়, আদালতে গিয়ে প্রমাণ করতে হয়। যেমন ছোট্ট ঘটনা বলি, কোনো একটি পাড়ায় যদি একজন কোনো চোর ধরা পড়লো, পাবলিক সবাই মিলে তাকে পেটালো, তারপর পুলিশকে তুলে দিল, পুলিশ এসে তাকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে সবাই বলে পুলিশ পয়সা খেয়ে ছেড়ে দিয়েছে। আসলে কি তাই? পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে কোর্টে প্রোডাকশন করে, পুলিশকে প্রমাণ দিতে হবে। তোমার কাছে পাবলিকের কাছে তো কোনো প্রমাণ লাগে না, সে সবাই একজনকে মারছে, তুমি ট্রেন থেকে নেমে বাস থেকে নেমে তুমি রাস্তা দিয়ে যেতে যেতে একজনকে মেরে দিতে পারলে। কিন্তু যদি কখনো পুলিশকে এটা আদালতে পেশ করতে হয় তাহলে তথ্য প্রমাণ দিতে হয়, সেই তথ্য প্রমাণ কোথায়? কিন্তু এই তথ্য প্রমাণ জোগাড় করার কাজটাও যথেষ্ট কঠিন ছিল, তার কারণ বারবার বলা হয় মিডিয়া ট্রায়ালের কথা। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যম এবং মানুষ যখন নিজেদের মধ্যে কথা বলছেন তখনও এমন কিছু কথা উঠে এসেছিল যে কথাগুলো তদন্ত প্রভাবিত করতে বাধ্য। যিনি তদন্ত করছেন তিনিও তো একজন মানুষ। দেখো, খুব স্বাভাবিকভাবে আমি তোমাকে বলি, তদন্ত প্রভাবিত অত সহজ বিষয় নয়, আর যারা তদন্ত করেন তারা মিডিয়ার কথায় চলেন না। এবং তার থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই তদন্ত যখন করা হয় সেই তদন্ত করার সময় বিভিন্ন দিক দেখা হয়, তাতে কখনো কাউকে অভিযুক্ত বা কাউকে নির্দোষ এটা কখনো দেখা হয় না। এবং সেই কারণে যে পরিস্থিতিটা তৈরি হয়, অর্থাৎ তদন্তকারী সব সময় চেষ্টা করেন নিরপেক্ষভাবে তদন্ত করতে, কারণ সেই তদন্তে তিনি যা পেয়েছেন সেটা আদালতে গিয়ে তাকে প্রমাণ করতে হবে। এমনটা নয় আমি পেলাম আর সেটা আমি বলে দিলাম সেটাই ফাইনাল, আদালতে গিয়ে প্রমাণ করতে হয়, চার্জ ফ্রেম করতে হয়, তারপর সেই চার্জশিটটা থেকে আলটিমেটলি ট্রায়াল হয় এবং ট্রায়ালের পরে তার দোষী সাব্যস্ত এবং সাজা ঘোষণা হয়। এখন যা পরিস্থিতি আসছে, এই সমস্ত কিছু অলরেডি প্রমাণিত হয়ে গেছে কার্যত। মাথায় রেখো, বিচার ব্যবস্থা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। যে বিচার ব্যবস্থা এখানে এমন একটা পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপটা খুব কম ক্ষেত্রে নেওয়া হয়, সেটা হচ্ছে ইন ক্যামেরা হিয়ারিং হয়েছে। এই ইন ক্যামেরা হিয়ারিংয়ের অর্থ হচ্ছে কেউ থাকবে না সেখানে, শুধুমাত্র এই মামলার সঙ্গে যারা যুক্ত তারা একমাত্র থাকবে। সেই কারণে বিচার ব্যবস্থা চেয়েছিল যাতে এটা কোনো রকম প্রভাবিত না হয়। প্রতিদিন সংবাদ মাধ্যমে বিভিন্ন কিছু বেরোবে, প্রতিদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হাজার একটা কথা বেরোবে, বিভিন্ন রকম তথ্য বেরোবে, সেই তথ্য যায় আসে না। তদন্তের জায়গায় থাকবে। বিচার ব্যবস্থা নিজেকে স্যানিটাইজ করার জন্য, নিজেকে আলাদা করে পারফেক্ট রাখার জন্য এই ইন ক্যামেরা সিস্টেম চালু করেছে, যেখানে এখন ভার্চুয়াল যে শুনানিগুলো হয় সেই শুনানিতেও আপত্তি করা হচ্ছে। এই কারণে এই তদন্তের যখন প্রক্রিয়া শুরু হয়, বিচার প্রক্রিয়া শুরু হয়, পুরোটা ইন ক্যামেরা করা হয়েছিল। এবং ইন ক্যামেরা করার অর্থ হচ্ছে বিচার ব্যবস্থা নিজেকে আলাদা করে রেখেছিল যাতে এর মধ্যে কোনো রকম ইনফিল্ট্রেশন না হয়, কোনো রকম প্রভাবিত না হওয়া যায়। এবং তদন্ত আর বিচার থেকে যদি একটু সরে আসি, আমি শুরুটা যেখানে করেছিলাম আমরা, যে একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট, সেই পলিটিক্যাল ইম্প্যাক্টের জায়গা থেকে আমার শেষ প্রশ্ন থাকবে যে এটা তো সত্যি যে রাজনীতির চাকা ভীষণভাবে ঘুরে এই ধরনের ঘটনাগুলো থেকে। যেমন লালগড়ের কথা বলছেন, যেমন আপনি বলছেন কামদুনির কথা বলবেন, সারদার কথা বলবেন, এক্ষেত্রে কোনো রকম কোনো রাজনৈতিক পলিটিক্যাল ডিভিডেন্ড বলতে যা বুঝি, দেখো রাজনৈতিক ডিভিডেন্টের জায়গা না। প্রথমে ভাবতে হবে যে একটা ক্রাইম, ইন্ডিভিজুয়াল ক্রাইম, আর একটা হচ্ছে কমপ্লিট একটা এমন ঘটনা যাতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রচুর মানুষের তার মধ্যে ইনভলভ হয়ে যাওয়া, এটা ব্যাপার। সিঙ্গুর, নন্দীগ্রাম বা লালগড়
তার সঙ্গে আরজি কর রাজনৈতিক দিক থেকে কখনো তুলনা আনা যায় না। যদিও আমি জানি আরজি করের এই ঘটনার পরিপ্রেক্ষিতে বহু জায়গায় এরকম বক্তব্য উঠেছিল যে এই সরকার বদলে যাবে, এই সরকার পড়ে যাবে, এমনকি বাংলাদেশের সরকারের সেই সময়কার ঘটনা, ফলে বাংলাদেশের সরকারের মতো অবস্থা হবে, এরকম বহু কিছু এসেছিল, সোশ্যাল মিডিয়ায় এসেছিল। কিন্তু আসলে সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় যে প্রেক্ষাপটে, যে সামাজিক অবস্থান, যে রাজনৈতিক অবস্থানে তৈরি হয়েছিল, তার সঙ্গে এটা শত যোজন পার্থক্য। অপরাধ হিসেবে এটা মারাত্মক। এই অপরাধের ক্ষেত্রে কি সাজা হতে পারে, এটা তোমার প্রশ্ন থাকতে পারে, কারণ এই সাজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অপরাধের এই তদন্তের পরে কি হওয়া উচিত সেটাও গুরুত্বপূর্ণ। আর তার সঙ্গে যদি রাজনৈতিক দিক থেকে বলি, যে এটা এরপরেই 5টা বিধানসভা নির্বাচন ছিল। কলকাতা শহর, অনেকে বলছেন কলকাতা শহর কেন্দ্রিক একটা আন্দোলন, আসলে তা নয়, আন্দোলনটা সার্বিক, কিন্তু শহরে মানুষরা অনেক বেশি এটায় পার্টিসিপেট করেছিলেন। সেই পার্টিসিপেশনের কারণ কি? পার্টিসিপেশনটা কি স্বতঃস্ফূর্তভাবে? কিছুটা স্বতঃস্ফূর্ত, কিছুটা অর্গানাইজড হয়েছে। যারা অর্গানাইজ করেছিলেন তাদের একটা বড় অংশ বলা হয় বামপন্থী। এর তথ্য প্রমাণ আছে যে কীভাবে অর্গানাইজ করা হয়েছে বা কারা অর্গানাইজ করেছে, কে লিখেছে। হয়তো প্রথমে একজন দিলেন, তিনি ইন্ডিভিজুয়াল, কিন্তু তারপর সেই আন্দোলনটাকে সরিয়ে নিয়ে গিয়ে আর একজন, কয়েকজন, আরও কয়েকজন, একটা গোষ্ঠী, একটা সংঘ, তারা মিলে এই আন্দোলনটা করেন। আন্দোলনে কোনো ভুল নেই, কিন্তু আন্দোলনের থেকে বাড়তি যে অংশটা হয়েছিল, এই আন্দোলনকে আরও বেশি উজ্জীবিত করার জন্য মিথ্যে প্রচার হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন রকম ভুল তথ্য প্রকাশ্যে আনা হয়েছিল, কিছু ছবি প্রকাশ্যে আনা হয়েছিল। ছবিগুলোর মধ্যে সত্য ছিল, ছবিগুলোর মধ্যে যা এই তদন্তের ক্ষেত্রে প্রয়োজনীয় নয় সেরকম বিষয় ছিল। সোশ্যাল মিডিয়ায় বহুজন বহু রকম মন্তব্য করেছিলেন, কিন্তু তা রাজনৈতিকভাবে প্রভাবিত করতে পারেনি, যার কারণে এই ঘটনার পরেও শাসক দলের যে অবস্থান, সেই অবস্থানটা খুব একটা ফিকে হয়নি। আসলে সাধারণ মানুষের যেমন সোশ্যাল মিডিয়ায় প্রভাব আছে, এটাও মাথায় রাখতে হবে। সাধারণ মানুষের মধ্যে প্রচুর মানুষ আছেন যাদের বোধ বুদ্ধি তারা কাজে লাগিয়েছেন, বা তারা মনে করেছেন যে এটা একটা ক্রাইম, এই ক্রাইমটা হিনিয়াস ক্রাইম, এই অপরাধটার শাস্তি হওয়া উচিত, এই অপরাধটার বিরুদ্ধে প্রত্যেকের গর্জে উঠা উচিত এবং প্রত্যেকের ব্যবস্থা নেওয়া উচিত। হ্যাঁ, আমি এখনও বলছি, একজন প্রমাণিত হয়েছে। এরপরে এই পোস্টমর্টেম নিয়ে যে প্রশ্ন উঠেছিল, সেখানে সিবিআইয়ের নির্দেশ, সিবিআইয়ের অনুরোধে সেন্ট্রাল গভর্নমেন্ট 10 জন ফরেন্সিক এক্সপার্টকে নিয়ে কমিটি তৈরি করে এই পোস্টমর্টেম রিপোর্টটা নিয়ে কথা বলেছিল। এই পোস্টমর্টেম রিপোর্ট এবং ফটোগ্রাফি তাদেরকে দেখানো হয়েছিল, তারাও বলেছে যে পোস্টমর্টেম এবং ফটোগ্রাফিও পারফেক্ট আছে। অর্থাৎ তুমি দেখো, একের পর এক যে প্রশ্নগুলো তুমি তুলছিলে, যে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় যে প্রশ্নগুলো উঠছিল, একটাও তো খাটলো না। তো একটাও যদি না খাটে, তাহলে তো এটা ধরে নিতে হবে যা সোশ্যাল মিডিয়ায় এসেছিল সব ভুল, সব মিথ্যে, সব ইচ্ছে করে প্রচার। সেই প্রচারটার জন্যই আজকে বহু মানুষ এসেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে সিবিআই চার্জশিট দেওয়ার পর অল্প দু একটা সামান্য যা তথ্য বেরিয়েছে, তাতে বুঝতে পেরেছেন যে এই আন্দোলনটা হওয়া উচিত, কিন্তু তা সরকার বদলের আন্দোলন না, দোষীর শাস্তি। সরকার বদল করে দোষীর শাস্তিকে আড়াল করার বরঞ্চ কথা হতো। এক্ষেত্রে যে দাবিটা করা হচ্ছিল, সরকার বদলের জায়গাটা নয়, ইম্পর্টেন্ট হচ্ছে দোষীর শাস্তি, যারা অপরাধী তাদের শাস্তি। এবং এই জায়গা থেকে নিঃসন্দেহে যারা তদন্ত করেছেন তাদের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে ঠিক পথে তদন্ত নিয়ে গিয়ে ঠিক প্রমাণ দেখিয়ে ঠিকভাবে চার্জশিট ফ্রেম করে তারপর তাকে দোষী সাব্যস্ত করা। রায় ঘোষণা নিয়ে সত্যি যখন আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি, যে কোনো বর্ণ ধর্ম নির্বিশেষে বেশিরভাগ মানুষই বলছেন তারা সর্বোচ্চ শাস্তি চাইছেন। এক্ষেত্রে আইনের কি সংস্থা? দেখো, আইন অনুসারে এটা তো বিএনএসে হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা, কিন্তু ধারাগুলো এবং তার প্রয়োগগুলো একই রকম আছে। এক্ষেত্রে যা বিরলতম অপরাধ হলে তখন সর্বোচ্চ সাজা এই ধরনের হয়, যেখানে ধর্ষণ এবং খুন, সেখানে ফাঁসির সাজা রয়েছে। সঞ্জয় যা করেছে, দোষ প্রমাণিত হওয়ার ক্ষেত্রে তার যদি এইটা সাজা হয়, তাহলে ফাঁসির সাজাই হওয়ার কিন্তু মানে এখনও পর্যন্ত যা বলা যায় আইন অনুসারে। তার কারণ কি? ঘটনা বিরলতম। মাথায় রাখতে হবে, সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার, রক্ষক যখন ভক্ষক হয়, এবং একটা এস্টাবলিশমেন্ট, গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট, যেখানে ডাক্তাররা চিকিৎসা করতে আসেন, যেখানে একজন চিকিৎসক তিনি ধর্ষিতা এবং খুন হলেন, এটা মারাত্মক অপরাধ। অথচ এখানেই তো এই ধরনের অপরাধ যাতে না ঘটে, তার জন্য সঞ্জয় রায়দের মতন সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টও এটা নিয়ে প্রশ্ন করেছিল। তারপর তুমি জানো যে হেলথ সেক্টরে এই সমস্ত হসপিটালগুলোতে সিভিক ভলান্টিয়ারদের আর রাখা হচ্ছে না, এবং তার ক্ষেত্রে কতগুলো ব্যবস্থা রয়েছে, সিআরপি পর্যন্ত মোতায়েন করা হয়েছে আরজি করে। অর্থাৎ কোনো একটা জায়গায় একটা সিস্টেম চালু থাকতে পারে,
কিন্তু সেই সিস্টেমের মধ্যে কোনো একজন ব্যক্তি মানুষ সেটা গলত তৈরি করতে পারে। আর সেই কারণেই এটাকে নজিরবিহীন বলা হতে পারে এবং এই নজিরবিহীন ঘটনার ক্ষেত্রে সর্বোচ্চ সাজাই হওয়ার কথা। অর্থাৎ এক্ষেত্রে যদি সমস্ত কিছু প্রমাণিত হয় তাহলে সঞ্জয় রায়ের ফাঁসি প্রায় অবধারিত, এটা বলা চলে।